আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে। কালকে দেখেছেন হবিগঞ্জে কি হয়েছে। যারা আপনাদেরকে সেই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে বেড়াচ্ছেন গেঞ্জিকে দিয়ে, এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়াই গেছে, এক একজন সবগুলো চুল খাড়াই গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। তাদেরকে গ্রেফতার না করে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। এখানে যে আচরণ হয়েছে এই আচরণটা সন্ত্রাসী কায়দায়। হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর ন্যাক্কারজনক হামলা আর অন্যদিকে হাসনাত সার্জিসদের পথ আটকাতে পুলিশের বালু ট্রাক। 24-এর গণঅভ্যুত্থানের পর এ কেমন স্বাধীন বাংলাদেশ দেখছি আমরা। একদিকে সরকারি দলের আধিপত্য বিস্তারে নোংরা খেলা, আরেকদিকে পুলিশের সেই পুরনো স্টাইলের হয়রানি। তাহলে কি হাসিনার পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশ চালাচ্ছে? আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু চাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখবো। আমরা গতকালকে রাত্রে মামলাটা করেছি এবং সেই মামলাতে যারা ভিডিও ফুটেজে ছিল যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকে চোখ খোলা হয়েছে, যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। আমরা গতকালকে অভিযোগ দিয়েছি, তো সেখানে আবার অভিযোগে কিছু কারেকশন আসতেছে। বিকজ ইতিহাস কি তবে সত্যি ঘুরে ঘুরে এক জায়গায় এসে দাঁড়ায়, নাকি রাজনীতি হিসেব নিকেশ বড় বেশি নিষ্ঠুর? 13 বছর আগে বিএনপির কণ্ঠরোধ করতে যে বালু ট্রাক কাণ্ড ঘটিয়েছিল হাসিনার ফ্যাসিস্ট সরকার, আজ সেই একই কাণ্ড ঘটনা হলো হাসনাত সার্জিসের সঙ্গে। জনগণ জানতে চাইছে, ক্ষমতার সিংহাসনে বসলেই কি মানুষ অতীত ভুলে যায়? বিএনপি সরকার বিরোধী দলকে কি বার্তা দিতে চাইছে? আরেকটি প্রশ্ন এখন টক অব দ্য টাউন, যে রাজপথে এনসিপি নেতারা একা হয়ে মার খেলেন, সেখানে তাদের পুরনো সহযোগী জামাতে ইসলামী আজ কোথায়? আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি বিস্তারিত দেখতে থাকি। আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে। কালকে দেখেছেন হবিগঞ্জে কি হয়েছে। যারা আপনাদেরকে সেই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে বেড়াচ্ছেন গেঞ্জিকে দিয়ে, এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ দিয়ে যান। এই দিন না, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। সাবধান সাবধান। 71-এ আমার বয়স ছিল 19, সৌভাগ্য হয়েছিল রণাঙ্গনে যুদ্ধ করার। জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেছিলাম 70 সালে, তারপরে ভর্তি হয়েছিলাম একই কলেজে, তারপরে মার্চ থেকে যুদ্ধে গিয়েছিলাম। আর 24শে জুলাই আমার বয়স ছিল 75। তখন তো আপনাদের সঙ্গে ওই সারিতে যোগদান করা সম্ভব ছিল না, কিন্তু আমার 4 জন নাতনি ইউনিভার্সিটি পড়ে। আল্লাহকে শুকরিয়া, 4 জন আপনাদের সঙ্গে সমবেত হতে পেরেছিল। তারা রাস্তায় নেমেছিল, বিশ্ববিদ্যালয়ে কাজ করছিল। শুকরিয়া জানাই। তবে তারা দুর্ভাগা, তারা শহীদ হতে পারে নাই, আহত হতে পারে নাই। আপনার ভাগ্যবান, আপনার দেশের জন্য, এদেশের জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা কেউ চোখ দিয়ে, কেউ বুকে রক্ত দিয়ে, কেউ জীবন দিয়ে আজকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি জাতি আজীবন আপনাদের কাছে মুগ্ধ থাকবে। আজকে যে কথা বলেছে মুগ্ধের পিতা, আমরা তখনই বলেছি যে এই যুদ্ধ যতক্ষণ তরুণরা এগিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ আমরা জয়ী হতে পারবো না। আজকে আপনারা এগিয়ে আসছিলেন, আপনার সন্তান এগিয়ে আসছিল। আপনারা সেই ভাগ্যবান, আপনারা সেই গর্বিত সন্তানের পিতা মাতা, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশ হায়ানা মুক্ত হয়েছি, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি। আগামী দিনেও বাংলাদেশকে যদি আমরা বৈষম্য বিরোধী করতে চাই, যদি গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে চাই, তাহলে সবসময় আমাদের তরুণদের রক্ত প্রস্তুত রাখতে হবে। এই তরুণ ছাড়া কোনদিন সমাজ সামনে আগাতে পারে না। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব নয়, বক্তৃতা দিতে টায়ার্ড লাগে, কাজে এখন আর কিছু করতে পারবো না। কাজে আজকে এই তরুণরা আগে আসতে হবে। আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠান করার জন্য আমি জামাতে আমিরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন করে এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে, এমন করে সামনে এগিয়ে যেতে হবে। এই স্পৃহা যেন বন্ধ না হয়। যুদ্ধ আমাদের ক্ষান্ত হয় নাই, সময়ের সঙ্গে রণাঙ্গনের সঙ্গে পরিবর্তন হয়। কালকে দেখেছেন হবিগঞ্জে কি হয়েছে। আপনার এখানে যুদ্ধ হতো, জুলাই যুদ্ধ, আর সেখানে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, যারা আপনাদেরকে সেই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো আমার বিরুদ্ধে নেতাকে অনুরোধ করবো। আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে। যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে বেড়াচ্ছেন গেঞ্জিকে দিয়ে,
এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ দিয়ে যান। এই দিন না, আরো দিন আছে। এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। সাবধান সাবধান সাবধান। একদিকে সরকারি দলের আধিপত্য বিস্তারের নোংরা খেলা, আরেকদিকে পুলিশের সেই পুরনো স্টাইলের হয়রানি। তাহলে কি হাসিনার পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশ চালাচ্ছে? দেখুন ওনারা কিভাবে একজন সংসদ সদস্যকে হাত দিচ্ছে। আপনাদের কোনো রাইট আছে সংসদ সদস্যকে হাত দেওয়া? ওনাকে হাত দিচ্ছে কেন? আজ আপনাদের সামনে তুলে ধরবো হবিগঞ্জ ও মৌলভীবাজারের দুটি রোমহর্ষ ঘটনার পেছনের আসল সত্যি, যা দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন জুলাই বিপ্লবের ফসল কি তবে বেহাত হতে চলেছে। হবিগঞ্জের রাস্তায় যা ঘটলো সেটির ব্লুপ্রিন্ট বা নকশা দেখলে অবধারিতভাবেই 2014 বা 2015 সালের আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথাই মনে পড়ে যায়। আপনাদের কি মনে আছে 2015 সালের 20 এপ্রিলের কথা? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গাড়ি বহন নিয়ে গুলশান থেকে বের হয়েছিলেন। বাংলা মোটর ও কারওয়ান বাজার এলাকায় পৌঁছানোর পর আওয়ামী লীগের একদল সন্ত্রাসী ঠিক যেভাবে লাঠি সোঁটা ইট পাটকেল নিয়ে সেই গাড়ি বহরে হামলা চালিয়েছিল হবিগঞ্জে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি নেতা কর্মীদের উপর, ঠিক একই কায়দায় হামলা করেছে বিএনপির কিছু নামধারী কর্মী। রেন্টের কাজের একটি নিরীহ গাড়ি চালকের গাড়ি ভাঙচুর করে চালক হাত জোড় করে বাঁচার আকুতি জানানোর পরও যারা মন গলেনি তারা আর যাই হোক কোনো গণতান্ত্রিক দলের কর্মী হতে পারে না। ভাইরাল হওয়া ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই মাইক্রোবাস চালক জীবনে ঝুঁকি নিয়ে মার খেয়েও তার ভাড়াই চালিত গাড়িটি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, কারণ ওই একটি গাড়ির ওপরই তার এবং তার পুরো পরিবারের পেট চলে। গাড়িটির কোনো ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য তার নেই। তিনি কান্নাজড়িত কণ্ঠে বারবার হামলাকারীদের অনুরোধ করছিলেন, ভাই এটা আমার রেন্টের গাড়ি, আপনারা ভাঙবেন না। কিন্তু সেই উন্মত্ত হামলাকারী বা সন্ত্রাসীদের মন গলেনি। তারা নির্দয়ভাবে গাড়িটি ভেঙেছে এবং এনসিপি নেতাকর্মীদের মারধর করেছে। মার খেয়ে এনসিপিও কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা এই হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ঠিক একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয় বিএনপির ছাত্রদল। একেবারে সেই পুরনো রাজনৈতিক ফর্মুলা, যার অসম্ভাবী ফল হিসেবে প্রশাসন 144 ধারা জারি করতে বাধ্য হয়। শেখ হাসিনার আমলে এই ট্রিক্স আমরা বহুবার দেখেছি। বিরোধী দল কোনো আন্দোলন ডাকলেই আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিত আর প্রশাসন 144 ধারা জারি করে আন্দোলন পণ্ড করে দিত। আজ বিএনপিও কি সেই একই পথে হাঁটছে? অথচ চাইলে বিএনপির হাইকমান্ড একটি মাত্র নির্দেশ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারতেন, কিন্তু তা হয়নি। এর ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ক্ষমতা হাতে পেয়েই সেই পুরনো দলগুলোর মতো এই নোংরা আধিপত্যের লড়াই আবারও শুরু হয়ে গেল? একটু গভীরভাবে ভেবে দেখুন, আগামী ডিসেম্বরে বা তারও পরে যদি পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মাঠে নামে, তবে কি বিএনপি তাদের একক শক্তিতে ঠেকাতে পারবে? বিগত 17 বছরে দেশের প্রতিটি স্তরে প্রশাসনে, ডিপ স্টেটে, বড় বড় ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ যে শেকড় গেড়ে বসেছে তা কি এত সহজে উপড়ে ফেলা সম্ভব? 17 বছরে কারা চাকরি পেয়েছে? কাদের সহায়তায় বড় বড় ব্যবসায়ী তৈরি হয়েছে? বড় বড় মিডিয়া হাউস কারা চালাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর একটাই, পতিত স্বৈরাচারে দোসররা। আজ যদি জামায়াত, এনসিপি বা বিএনপির মতো দলগুলো নিজেদের মধ্যে এই কাদা ছোঁড়াছুড়িতে ব্যস্ত থাকে, তবে এর চূড়ান্ত সুবিধা নেবে ওই আওয়ামী লীগই। সরকার যদি আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়, তবে জামায়াত বা এনসিপি মাঠে নামলে আওয়ামী লীগ তাদের বেশেই মাঠে নামবে বিশৃঙ্খলা করতে। এই তিন প্রধান শক্তি যদি এক না থাকে, তবে আগামীতে কেউই টিকতে পারবে না। জুলাই বিপ্লবের ভিকটিমরা বা সাধারণ মানুষ কখনোই এই বিভেদ চায় না। এই বিভেদ চলতে থাকলে আগামী কয়েক বছরেই হয়তো দেখা যাবে যাদের রক্তে এই দেশ স্বাধীন হলো সেই শহীদদের আত্মত্যাগী সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। 2 বছরও পার হয়নি, এরই মধ্যে যদি এই অবস্থা হয়, তবে 2024 সালের আগে যে স্বপ্ন আমরা দেখেছি তা দুঃস্বপ্নে পরিণত হতে বেশি সময় লাগবে না। মাইকেল মধুসূদন দত্তের কাব্যের মতো ঘরের বিভীষণদের কারণেই আমাদের পতন নিশ্চিত হতে পারে। এবার আসুন দ্বিতীয় ঘটনাটিতে। হবিগঞ্জে 144 ধারা জারি করার পর সেখানকার পরিস্থিতির চরম অবনতি ঘটে। সেখানে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের যে রূপ আমরা দেখলাম তা রীতিমতো হতবাক করার মতো। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মতো নেতারা যখন হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো, তখন তাদের আটকাতে পুলিশ যা করলো তা বিগত সরকারের আমলের কথাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মহাসড়কের ঠিক মাঝখানে আড়াআড়ি করে ফেলে রাখা হলো বিশাল এক বালুর ট্রাক। আর শুধু ট্রাক রেখেই পুলিশ ক্ষান্ত হয়নি, অতি সুকৌশলে সেই ট্রাকের সবকটি চাকাও পাংচার করে দেওয়া হয়, যাতে চাইলেও কেউ সেটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করতে না পারে। প্রবল মুষলধারে বৃষ্টির মধ্যে হাসনাত সার্জিসরা গাড়ি থেকে নেমে আসেন। পুলিশের এই বিশাল মানবঢাল এবং ট্রাকের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তারা বুক চিতিয়ে প্রশ্ন করেন প্রশাসনের কাছে। হাসনাত আব্দুল্লাহ সরাসরি পুলিশের কর্মকর্তাদের চোখে চোখ রেখে জানতে চান, আপনারা আমাদের কোন আইনে আটকেছেন? একটি স্বাধীন দেশে আমাদের অবাধে চলাফেরার অধিকার আছে, কোন যুক্তিতে বালুর ট্রাক দিয়ে মহাসড়ক বন্ধ করে রেখেছেন? হাসনাতের এই অকট্য প্রশ্নের সামনে পুলিশের কর্মকর্তাদের কাছে কোনো সদুত্তর ছিল না। শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর আব্দুল রাজ্জাক নিরাপত্তার অজুহাত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পুলিশ দাবি করে যে এনসিপি নেতাদের ভালোর জন্যই তাদের আটকে দেওয়া হয়েছে, কিন্তু হাসনাতরা অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্ট জানিয়ে দেন, যদি পারেন তাহলে আমাদের নিরাপত্তা দিন, আর যদি নিরাপত্তা দিতে না পারেন তবে আমাদের পথ ছেড়ে দিন, আমরা আমাদের দায়িত্ব নিয়ে চলে যাব। পুলিশ কোনো আইনি ভিত্তি দেখাতে না পারায় হাসনাতের এই আলটিমেটামের সামনে একেবারে নিশ্চুপ হয়ে যায়।
বৃষ্টিতে ভিজে একাকার হয়েও হাসনাত সার্জিসরা এক চুলো পিছু হাঁটেনি। তারা চরম স্পর্ধার সাথে পুলিশের দেয়া সে অস্থায়ী ব্যারিকেড জোরপূর্বক ভেঙে গুঁড়িয়ে দেন। রাস্তার উপর পড়ে থাকা পাংচার হওয়া বালু ট্রাকের পাশ দিয়ে অত্যন্ত সুকৌশলে তারা পথ বের করে নেন। পুলিশের সমস্ত বাধা চুরমার করে দিয়ে এনসিপির সুদীর্ঘ গাড়িবহর আবারও ফুল স্পিডে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এই যে তরুণদের অদম্য সাহস, এই যে সিস্টেমের চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা, এটাই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় অর্জন। জেনজি এবং জেন আলফাদের এই আন্দোলন প্রমাণ করেছে যে কোনো স্বৈরাচারী কায়দায় আর তাদের আটকে রাখতে পারবে না। ছাত্র জনতার বিপ্লবের পর যাদের দেশ গড়ার কাজে মন দেওয়ার কথা, তাদের কেন রাস্তায় বালু ট্রাকের ব্যারিকেড ফেস করতে হবে? কেন তাদের উপর রাস্তায় সন্ত্রাসীরা হামলা করবে? কেন তাদের ঠেকাতে পুলিশের পাশাপাশি বিজিবি এবং ম্যাজিস্ট্রেট নামাতে হবে? আজকের এই দুটি ঘটনায় আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। একদিকে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা, নির্লজ্জ লোভ এবং অসহনশীলতা, অন্যদিকে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী মহল। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে যদি জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়, তবে দেশের ভবিষ্যৎ আবারও এক ঘোর অন্ধকারে নিপতিত হবে। এই মাটির একটা গাছও তখন আর নিরাপদ থাকবে না, প্রতিটি গাছ হয়তো ফাঁসির মঞ্চে পরিণত হবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিও, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।